লালা বাবুর অন্তরঙ্গ বন্ধু, যাকে লালা বাবু নিজের প্রাণের থেকে বেশি ভালোবাসতেন, নাম হচ্ছে তার জগৎছে। সেই জগৎছে সামান্য একটা জমির কারণে লালা বাবুর নামে হাইকোর্টে মামলা করে দিয়েছে। সে কি এমন দুঃসংবাদ শুনে লালা বাবু আরো ভেঙে পড়লে, চোখে এসে গেল জল। এত ভালো বন্ধুত্বের সম্পর্ক শত্রুতার সম্পর্কে পরিণত হয়ে গেল। কিন্তু মা, যতই মন খারাপ হোক, মামলা হয়েছে যখন, যেতে তোমাকে হবে। তাই প্রভাত কালে আজকে মামলার তারিখ, মন ভালো নেই, মেজাজটাও ভালো নেই। তিনি সকাল বেলায় উঠে মামলায় চলে গেলেন। মামলা থেকে ফিরতে প্রায় সন্ধে হব এমন সময় সন্ধে বেলা লালা বাবুর জমিদারি বাড়িতে একটা 7 বছরের মেয়ে, কাজের মেয়ে, দাসী, মেয়েটার নাম হলো সুমতি। সুমতি নামটাই যার সুমতি, তার মতি গতি কেমন মায়েদেরকে আর বোঝাতে হবে কি? সারাক্ষণ মুখে কৃষ্ণ নাম গায় আর লালা বাবুর বাড়িতে কাজ করে। এই সুমতির সন্ধ্যাবেলার কাজ হলো লালা বাবুর বাড়ি, লালা বাবু যে ঘরটায় থাকতেন সেই ঘরটা পরিষ্কার করে দেওয়া। আর লালা বাবু যে পালঙ্কটাই শয়ন করতেন, পালঙ্কটা হলো কিসের? সোনা। সোনার পালঙ্কের ওপর নরম বিছানাটা করে দেওয়ার দায়িত্ব, কাজটা হচ্ছে সুমতি। তাই সেই সন্ধ্যাবেলা প্রতিদিন যা করে, আজকেও সেই কাজটা সে করছে আর মুখে ওই নাম গাইছে, জয় গুরু গৌরাঙ্গ তুমি শ্রী রাধা মাধব ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ না। জয় গুরু গৌরাঙ্গ শ্রী রাধা মাধব ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ নাম। জয় গুরু গৌরাঙ্গ শ্রী রাধা মাধব ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ নাম। হরে কৃষ্ণ নামে তোমরা লহয়া বীরা, হরে কৃষ্ণ নামে তোমরা জপয়া বীরা, হরে কৃষ্ণ নাম তোমরা লহয়া বীরা, হরে কৃষ্ণ নাম তোমরা জপয়া বীরা, হরে কৃষ্ণ নাম তোমরা লহয়া বীরা, হরে কৃষ্ণ নাম তোমরা জপো বীরা। জয় গুরু গৌরাঙ্গ শ্রী রাধা মাধব ব্রহ্ম নারায়ণ। জয় গৌর হরে হরে হরে। জয় গুরু গৌরাঙ্গ শ্রী রাধা মাধব ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ নাম। জয় গুরু গৌরাঙ্গ শ্রী রাধা মাধব ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ নাম। জয় গুরু গৌরাঙ্গ শ্রী রাধা মাধব ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ নাম। ভক্তমণ্ডলীর চরণে একটি নিবেদন। আজকে যিনি ভোগ দান করেছেন অস্মিকা বাগ, ওনার পিতা হলেন চন্দন বাগ, মাতা হলেন সৌমিকা বাগ, দাদু দিলীপ বাগ, ঠাকুমা শিখা বাগ মহাশয়া। তো ওনারা আজকের এই ভোগের দানটা করেছেন। আপনারা সবাই মিলে ওনাদের আশীর্বাদ করুন, যেন ভগবানের কৃপা হয়, তারা সবাই সুস্থ থাকে এবং ভগবানের চরণে তাদের যেন মতি হয়। তাই তাদের মঙ্গল করতে সবাই মিলে একবার আমার সঙ্গে বলুন, শ্রী গুরু নিতাই গৌর শ্বেতানাথ প্রেমানন্দে হরি বল। আমা সুমতি আজকে, আচ্ছা মায়েরা সবাই ভোগ নিয়ে কিন্তু যাবেন, হ্যাঁ প্রসাদ নিয়ে তবে যাবেন। আজকে সুমতি বিছানাটা করতে করতে হঠাৎ, ছোট্ট মেয়ে তো, তার মনের মধ্যে একটা কথা জেগেছে। কথাটা হলো এই যে সুন্দর সোনার পালঙ্ক, মানে তৎকালীন সময়ে পালঙ্ক কথাটা মাথা থেকে বার করে দেন। 250 বছর আগে কার ঘরে পালঙ্ক ছিল বাবু? হ্যাঁ, মাটিতে শয়ন করা, তার উপর আবার সোনার পালঙ্ক। মনে মনে ভাবছে পালঙ্কই তো চোখে দেখি না, কিন্তু এমন ভাগ্য দেখো আমার, সোনার পালঙ্কের উপর নরম বিছানা প্রতিদিন আমিই করে দিই, কিন্তু সেই পালঙ্কে কোনোদিন শয়ন করার সৌভাগ্য আমার হয় না। আজকে তো বাবু বাড়িতে নেই, মামলায় গেছে, এতক্ষণ যখন ফেরেননি মনে হয় না এখন ফিরবে। তাই একটু যদি আমি শয়ন করে দেখি। ও মা, তোমরা আবার কাউকে বলে দেবে না তো? বলে দেবে না তো? ঠিক করে বলো, বলে দেবে না তো? দিদি তোমাকে বলছি আপন ভেবে, তুমি যেন কাউকে বলে দিও না। হ্যাঁ
আমি আবার তোর কষ্টের কথা কাউকে বলি? বল কি হয়েছে, আমার কাছে বলতো, আমার কাছে বলবি না, কার কাছে বলবি? ওই যেই না বিশ্বাস করে বলে দেওয়া, হ্যাঁ গো কতক্ষণ গোপন থাক, বহারি দুঃখ রে তোর। হ্যাঁ আমি এবার উঠি, মেয়েটা স্কুলে যাবে বুঝলি, ওই যে ওই উঠে পাশের বাড়ি দরজা পর্যন্ত যেতে যতটুকু সময়, জানো দিদি ব্যাস শুরু হয়ে গেল। আর বলে দেওয়ার পর কি বলবে জানো, এই দেখো তোমাকে বিশ্বাস করে বললাম, তুমি যেন কাউকে বলো না। এই করতে করতে গ্রাম শুদ্ধ লোক জেনে যায়, কিন্তু কথা ওই একটাই, তোমাকে বিশ্বাস করে বললাম, তুমি যেন কাউকে, খবর কিন্তু গোটা গ্রাম হয়ে গেছে, তুমি কাউকে বলো না। তা তোমাদেরকে বিশ্বাস করে একটু মুশকিল আছে, বুঝলে তো? তা কাউকে বলো না, হ্যাঁ আমি একটু শয়ন করি। আর ওই সোনার পালঙ্কের উপর সুমতি যেই না শয়ন করেছি, ও মা নরম বিছানা, সোনার পালঙ্ক, তা কি হবে গো? আর তোমাদের কি হচ্ছে, ঘুম পাচ্ছে? অমাইরা ঘুম পাচ্ছে? এত ঘুম? বলি যে ঘুমের চিন্তা করছো, হ্যাঁ একদিন এমন ঘুমের কোলে ঢলে পড়বে যার কোনো সকালই হবে না। কত ঘুমবি, ঘুমো না, তাই না? বাড়ি যাওয়ার বড় তারা, বাড়ি যাবে, এই যে অমাইরা বাড়ি যাবে, বাড়ি যাবে, এই দিকের গুলো না হ্যাঁ বলছে, ওই পাশের গুলো একদম চুপচাপ, বলে যেতে তো হবে, এখন ঘাড় নাড়া যাবে না। আগে থেকে এসে পেছন দিকে বসেছি, সামনের দিকে যাইনি, উঠে চলে যাবো বলে। অনেকক্ষণ মায়েরা এসেছেন, এটাও বুঝতে পারছি, ঠান্ডাটাও যা পড়েছে। ও মায়েরা বাড়ি যাবে, খুব তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, চিন্তা আছে করো, কখন চিন্তা করবে, তাড়াতাড়ি বাড়ি যাও, তাড়াতাড়ি বাড়ি যাওয়ার চিন্তা করো, তাড়াতাড়ি বাড়ি যাওয়ার চিন্তা। এটা তো ভাড়া বাড়ি, বলি এই বাড়ি যাওয়ার এত চিন্তা করে লাভ নেই, সেই বাড়ি তাড়াতাড়ি ফিরতে হবে, তার চিন্তাটা কবে করবে? নিতাই গৌর হরি বল, হরি বল। আমাইরা এই যে তোমাদেরকে হাত তোলাচ্ছি, ভালো লাগছে? ভালো লাগছে? ঠিক করে বলো হ্যাঁ কিনা। হ্যাঁ তোমাদের ভালো লাগলে হবে, যে হাত তুলছে সে বলছে জ্বালা কিরকম। ওই হাতটা তুলতে হচ্ছে, আর ওই ঘুমটা ধরতে ধরতে হাত তুলে ঘুমটা ভেঙে গেল না, শুধু হুড়ি বুকলে হুড়ি দিল, ঘুমটা ভাঙছে। তো কীর্তন করছে, তো ঘন ঘন হরি বল বলার কি আছে? শান্তিতে ঘুমানোও যাবে না, ওই ঘুমটা ভাঙছে আর মনে মনে আমাকেই গালি দিচ্ছে। কি করব বাবু, আমার কমিটির বাবারা তো এই জন্যই আনে আমাদের, তোমাদেরকেও শান্তি দেয় না, আমাদেরকেও দেয়। হরি বল, হরি বল। ও মাইরা আজকে হরিধ্বনি দিচ্ছি, হাতটা তুলতে বিরক্ত লাগছে না? একদিন কত হরিধ্বনি পড়বে, বলো হরি, হরি বল, বলো হরি, বলো হরি। সবাই হাত তুলবে, তুমি হাত তুলতে চাইবে আর তুলতে পারবে না। নিতাই গৌর হরি হরি। তাই এখন থেকে তুলে নাও, যেন শেষের দিনে গিয়ে তুলতে না পেরে আর আফসোস না হয়। আজকে সুমতি বাবা যেই না শয়ন করলো, তোমরা হাত তুলছো, ঘুম ভাঙছে। সুমতিকে তো হরিধ্বনি দেওয়ানোর কেউ নেই, যদি একবার দিয়ে দিত তাহলে বিপদটা কেটে যেত। আর কিছুক্ষণের মধ্যেই মেয়েটা ঘুমিয়ে পড়েছে, সারাদিন কাজ করেছে তো ক্লান্ত। আর যেই না ঘুমিয়ে পড়া, ওমা আসবি তো আই লালা বাবু সেই মুহূর্তে এসে হাজির। সারাদিনে যাতায়াতের পর শরীরটা ক্লান্ত আর ভালো লাগছে না, বিশ্রাম নেওয়ার জন্য তিনি যেই না নিজ কক্ষে প্রবেশ করেছেন, দেখছে নিজের ঘরের কাজের মেয়েটা নোংরা পোশাক পরে লালা বাবুর সেই সোনার পালঙ্কের উপর ঘুমিয়ে আছে। প্রধান হয়ে লালা বাবু চিৎকার করে বলে উঠলেন, এই সুমতি, কি করছিস কি তুই? এত বড় স্পর্ধা তোর, তুই সোনার পালঙ্কের উপর ঘুমোচ্ছিস? প্রহরী, এই প্রহরী, কোথায় গেলি তোরা? তাড়াতাড়ি আয়, এই মেয়েটাকে আমার দু চোখের সামনে থেকে ধরে নিয়ে যা। ধরে নিয়ে গিয়ে 30 বেত্রাঘাত কর, ওকে বুঝিয়ে দে মালিকের বিছানায় ঘুমলে তার কি সাজা হতে পারে। সুমতির ঘুম ভেঙেছে, ভয়ে থরথর করে কাঁপছে। সোনার পালঙ্ক থেকে নেমে এলো সুমতি, লালা বাবুর সামনে দাঁড়িয়ে ভয়ে থরথর করে কাঁপছে, দুটো চোখ দিয়ে অশ্রু বাড়ি নেমে এলো।
আর কাঁদতে 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 হাসছে। এই, তুই আমার দিকে তাকিয়ে একবার হাসছিস একবার কাঁদছিস, আমার সঙ্গে মস্করা করছিস, মজা করছিস তুই আমার সঙ্গে। অপরাধ করলি, সাজা দিলাম, তুই আমার সঙ্গে মজা করছিস। না বাবু, আমি রসিকতা করছি না, আমি মজা করছি না। তাহলে তুই হাসলি কেন? কেন হাসলি তুই? বাবু, সত্যি তো তুমি আমার মালিক, আমি তোমার দাসী। দাসী হয়ে মালিকের বিছানায় ঘুমিয়ে পড়াটা বড় অপরাধ। আর তুমি আমার যোগ্য অপরাধের যোগ্য সাজা দিয়েছো। কি সাজা? আমাইরা কি সাজা? 30 ঘা বেত্রাঘাত। ওই 7 বছরের মেয়েটাকে যদি 30 ঘা বেত্রাঘাত করা হয়, মেয়েটার কি হবে বুঝতে পারছেন না? বাঁচবে সে? সুমতি বলছে 10 মিনিট ঘুমালাম ওই সোনার পালঙ্কে, তার জন্য এত বড় সাজা হলো? না না না, বেশ করেছেন, বেশ করেছেন, আমার সাজা হওয়াই উচিত। যোগ্য অপরাধের যোগ্য সাজা হলো, তাই হাসলাম। লালা বাবু কিন্তু ভুলটা বুঝতে পারলেন। তাই তুই হাসলি? হ্যাঁ বাবু। তাহলে তুই কাঁদলি কেন? হাসলি যদি, আবার কাঁদলি কেন? ওটা আমি বলতে পারবো না। বলতে পারবো না মানে? তুই হাসলি কেন বলতে পারলি, তুই কাঁদলি কেন বলতে পারবি না? বল বল বল, চুপ করে থাকিস না, বল। তুই কাঁদলি কেন? কাঁদলি কেন? কাঁদলি কেন? বল তুই কাঁদলি কেন? বল বল ও সুমতি, কাঁদলি কেন? বল বল ও সুমতি, কাঁদলি কেন? বল বল ও সুমতি, কাঁদলি কেন? কি হলো? চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? বল তুই কাঁদলি কেন? বাবু, আমি কাঁদলাম কেন বললে? তুমি আবার কাঁদবে না তো? আমি কাঁদলাম কেন বললে? তোমার চোখে জল আসবে না তো? না না না, আমি কাঁদবো না, আমার চোখে জল আসবে না। তোমার কষ্ট হবে না তো? না, আমার কোনো কষ্ট হবে না। বল বল তুই কাঁদলি কেন? আচ্ছা বাবু, তুমি আমার মালিক, আমি তোমার দাসী। আর দাসী হয়ে এই সোনার পালঙ্কে ঘুমিয়ে আমি অপরাধ করেছি, যার জন্য তুমি আমাকে 30 ঘা বেত্রাঘাতের সাজা দিয়েছো। আচ্ছা বাবু, তুমি তো আমার মালিক, তুমি কি জগতের সবার মালিক? কি সবার মালিক? সবার মালিক কি? দয়াময় হলেন সবার মালিক, তিনি সবার মালিক। গোবিন্দ হলেন অনাদি গোবিন্দ, তিনি সবার মালিক। ও, তিনি কি আপনারও মালিক বাবু? হ্যাঁ হ্যাঁ, আমারও মালিক। আচ্ছা বাবু, তোমারও তাহলে মালিক আছে? মালিক থাকবে না? সবার মালিক আছে। আচ্ছা বাবু, তুমি আমার মালিক, তিনি তোমার মালিক। এই সোনার পালঙ্কে আমি 10 মিনিট ঘুমালাম বলে তুমি যদি আমার মালিক হয়ে 30 ঘা বেত্রাঘাতের সাজা দাও, 10 মিনিটের জন্য কত? 10 মিনিটের জন্য 30 ঘা বেত্রাঘাতের সাজা যদি তুমি আমার মালিক হয়ে আমাকে দাও, তুমি তোমার 50 বছর বয়সে সারা জীবনটাই সোনার পালঙ্কে ঘুমিয়ে কাটালে, তাহলে ভেবে দেখো তোমার মালিক তোমার জন্য কত ঘা বেত্রাঘাত সাজিয়েছে, সেটা ভেবেই আমি কেঁদে ফেলেছি। তাই গৌর হরি হরি বল। কেঁপে উঠল লালা বাবুর দেহ, বসে পড়লেন মাটিতে, চোখে এলো জল। শক্ত করে সুমতিকে জড়িয়ে ধরে বলছে, সুমতি, কি শোনালি তুই? কি বললি তুই? ওরে সুমতি, এতদিন আমি বুঝতে পারিনি, আমি কোন অন্ধকারে ছিলাম, যেটা তুই এতটুকু বয়স বুঝেছিস, আমি এত বড় হয়ে বুঝতে পারিনি রে। আজ থেকে আমি তোকে নিজের মেয়ে রূপে স্বীকার করলাম। হ্যাঁ রে মা, তুই আমার চেতনা ফিরিয়ে দিয়েছিস, আজ থেকে তুই হলি আমার মেয়ে। হ্যাঁ, তুই আমার মেয়ে সুমতি, আমি তোর বাবা। আর আমি তোর বাবা হয়ে এই তোর মাথায় হাত রেখে আজকে আমি প্রতিজ্ঞা করলাম, না না ঘুমাবো না পালঙ্কেতে। আমি এই করিলাম না না ঘুমাবো না, এই পালঙ্কেতে আমি
না, আর এই সোনার পালঙ্কে আমি ঘুমাবো না। এই তোর মাথায় হাত দিয়ে আমি প্রতিজ্ঞা করলাম রে মা। পরিত্যাগ হলে জমিদারের সোনার পালঙ্ক, শয়ন করেন মাটিতে। বিষয় আশয় ধন সম্পদ জমিদারি কিছুই তার আর ভালো লাগে না। দিবারাত্রি যেন কোনো এক অজানা চিন্তায় নিমগ্ন তিনি। কাচারি ঘরে যান না, হিসেব পত্র করেন না, জমিদারি কাজ তিনি বন্ধ করে দিয়েছেন। একদিন শ্রী কাত্যায়নী দেবী ডেকে বললেন, স্বামী, জীবন জোয়ার ভাটা, এখানে সুখ দুঃখ লেগেই থাকে, তা বলে পথ চলা কি থামিয়ে দিলে হবে? আমাদের জীবনে অনেক কিছু ঘটে যায় মা, কিন্তু তার কারণে থেমে থাকার অনুমতি কারণ নেই। তোমাকে এগোতে হবে। আমরা জানি সামনে এগোলে বড় বিপদ, তবুও তুমি থামতে পারবে না, তোমাকে এগোতে হবে। তুমি জেনে শুনেও কোনোভাবেই থেমে যেতে পারবে না। গোবিন্দের কাছে শুধু এইটুকু প্রার্থনা, কষ্ট দাও, দুঃখ দাও, যন্ত্রণা দাও, ব্যথা দাও, তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই দিও, কিন্তু সেটাকে সহ্য করে নেওয়ার মতো ক্ষমতাটা আমাকে দিও, শুধু এইটুকু প্রার্থনা। কারণ তুমি যদি মন্দিরে গিয়ে ভগবানকে বলো আমাকে সুখ দাও, আমাকে ভালো রাখো, সব দিন ভালো থাকা যায় না। বিপদে মনে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা, বিপদে যেন না করি ভয়। দুঃখ তাপে ব্যথিত চিত্তে নাহি বাঁধিলে সান্ত্বনা, দুঃখ যেন করতে পারি জয়। হয়ে উঠুক এই মূল মন্ত্র আমাদের জীবনের সবার। তাই মা ও মা বোঝাচ্ছেন লালা বাবুকে, শোনো, জানি কারো জীবনে হয়তো অনেক কষ্ট চলছে, এটা অন্ধকার, এটা রাত্রি, ধৈর্য ধরো, রাত ফুরিয়ে গেলে ভোর একদিন হবে। আর জীবনে আছে অনেক ভালো সময়, কোনো অভাব নেই, অহংকার করো না। দিনের আলো ফুরলে রাতের অন্ধকার কিন্তু নামবে, প্রস্তুত থেকো। আলো পেতে হলে অন্ধকারকে মেনে নিতে হবে, আর যে অন্ধকারকে মেনে নিতে পারে সেই আলোর দিশা দেখতে পায়। লালা বাবুকে জোর করে আজকে কাত্যায়নী দেবী কাচারি ঘরে পাঠিয়ে দিয়েছেন, তুমি কাজের মধ্যে মনোনিবেশ করো, সব ঠিক হয়ে যাবে। পালকিতে যেতে আজকে ভালো লাগছে না, হাঁটতে হাঁটতে লালা বাবু এলেন কাচারি ঘরে। কাচারি ঘরে এসে হিসেব পত্র নিয়ে বসেছেন। কাচারি ঘর মানে যে ঘরটায় জমিদারদের কাজ হতো, হিসেব পত্র করা, সভা বসা। হিসেব পত্র করতে তিনি বসলেন, কিন্তু আর কি হয় মা, আর হওয়ার নয়, হলো না। বেলা গড়িয়ে গেল। লালা বাবু বিরক্ত হয়ে বললেন, আমার এখানে ভালো লাগছে না, চলো সবাই আমরা আবার জমিদারি বাড়িতে ফিরে যাই। জমিদারের নির্দেশ মতো প্রহরীরা লালা বাবুকে নিয়ে হাঁটতে হাঁটতে পথে ফিরে যাচ্ছেন। বিকেল হয়ে গেছে, সুন্দর পরিবেশ, হাঁটতে হাঁটতে লালা বাবু যাচ্ছেন। এমন সময় পথের ধারে একজন ছোট্ট রজক কন্যা, রজক মানে এখন রজক কাদেরকে বলে? ধোপা, কাপড় পরিষ্কার করে যারা, ধোপাদের একটা মেয়ে, ছোট্ট মেয়ে, 5 বছর বয়স, কি মিষ্টি দেখতে, কি মিষ্টি তার কণ্ঠস্বর। সেদিক ওদিক ছোটাছুটি করছে আর চিৎকার করে বলছে,